দেখেন ফয়সাল সুযোগ বুঝে দরজা দিয়ে দৌড় দিয়েছে। ওই ফয়সালের বাচ্চা কই যাস, দাঁড়া। ইয়ামিনের বাবা বালতি রেখেই ফয়সালের পিছু নিতেই ইয়ামিনও অন্য জানলা দিয়ে লাফ দিয়ে এক দৌড়ে হাওয়া। বাইরে ঘন কুয়াশা আর উত্তরে হিমেল বাতাস, কিন্তু ইয়ামিনদের ঘর যেন এখন বসন্তকাল। একটা মোটা কাঁথার নিচে ইয়ামিন আর ফয়সাল মোবাইল টিপছে আর হাসাহাসি করছে। ঘরটা কিছুটা অপরিষ্কার, কয়েকদিনে ব্যবহৃত মোজা আর কাপড়ের হালকা গন্ধ ঘরে ভাসছে। কিরে ইয়ামিন, দেখছস নতুন একটা ফিল্টার আইছে? আমার কেমন নায়ক নায়ক লাগতেছে দেখ। আরে দেখো তো মামা, নায়ক ফেরত আমারই দেখো, একেবারে হলিউডের ভিলেন লাগতেছে। জানো মামা, এই যে গোসল না করে একটা রেকর্ড কামাইতেছি, এটা গিনিস বুকে লেখা থাকবে। কয়দিন হলো রে ইয়ামিন? আমার তো হিসাব নাই, মনে হয় চন্দ্রগ্রহণ দেখছিলাম লাস্ট গোসলের সময়। আরে এইখানে এখন পানি কথা কইতেছো কেন? আমার তো মনেই পড়তেছে না পানি কি জিনিস। আমার হিসাব মতে পাক্কা 21 দিন পার হইছে। বিশ্ব রেকর্ড এবার করেই ফেলবো। আমাদের দুজনের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, শীতকালে মহান গোসল বিদ্রোহী। ঠিক কইছস, পানি দেখলে আমার কলজাটা ফাইটটা যায়। হঠাৎই বাইরে থেকে বাঘের মতন গর্জন ভেসে আসে। সেটা আর কেউ নয়, এ হচ্ছে ইয়ামিনের বাবার গলা। এই ইয়ামিন, ফয়সালের বাচ্চা কই তোরা? বাইরে আজকে তোকে গোসল করাই ছাড়বো আমি। বাইরের গর্জন শুনে ইয়ামিন আর ফয়সাল একে অপরের দিকে তাকায়। তাদের মুখের হাসি নিমেষে মিলিয়ে যায়, হাত থেকে মোবাইল ফোনটা পড়ে যায়। আরে মামা, আব্বু আইছে, মহাবিপদ, পালাই। এখন কি করবো? দুলাভাই তো আমাকে ধরলে ঠিকই গোসল করাই দিব, ভয়ে আমার হিসু হিসাব পড়তাছে। চুপ থাকো মামা, কোনো শব্দ করবা না। আব্বু আর কিছুক্ষণ চিল্লে চলে যাবো। আমরা কাঁথার নিচে এমন ভাবে থাকবো যেন আমরা মরে গেছি। দুইজনই কাঁথার নিচে একেবারে চুপচাপ হয়ে শুয়ে পড়ে, কিন্তু তারা জানতো না আজ তাদের কপালে কি লেখা আছে। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ইয়ামিনের বাবা, তার হাতে মস্ত বড় এক বালতি ভর্তি কলের বরফ গলা পানি, আর অন্য হাতে নারকেলের একটা সোবরা। কিরে খাটাস দুইটা, বইরা আসস কে? ভাবতেছস আমি কিছু বুঝি না? না ওঠ ওঠ বলছি। তিনি এক টানে কাঁথাটা সরিয়ে ফেলে। ইয়ামিন আর ফয়সাল এমন ভাবে কুকড়ে যায়, কাঁথাই যেন তাদের শেষ আশ্রয় ছিল। আব্বু, ওই আব্বু, আমি অসুস্থ, আমার গায়ে অনেক জ্বর। এই শীতে আমারে গোসল করাইলে আমার নিউমোনিয়া হইব, আর নিউমোনিয়াতে আমি মরে যাবো গা। আব্বা, আপনি কি চান আপনার পুত্রবধূ অকালে বিধবা হয়ে যাক? তোর আবার বউ কই যে বিধবা হইব? আর তোর শরীরে যা গন্ধ, তাতে মরা মানুষও কবর থেকে ওইটা দৌড় দিব। কথা কইস না, চল। দুলাভাই আমারে ছাইরা দেন, আমি প্রতিদিন আপনার নাস্তা আগে আগে বানাই দিব, তাও আমার গোসল করেন না। তোগো দুইটারে আজকে আমি নিজে গোসল করাবো। শহরের মানুষ আমার দেখলে কি কয় জানোস? ওই যে যায় ও মাইনা মুরগির বাপ। আমার মান সম্মান তোরা দুইটা ধুলাই মিশাই দিছস, তোগো গা থেকে মুরগি পচার গন্ধ আসে। ঠিক তখনই ইয়ামিন হঠাৎ একটা বুদ্ধি বের করলো। আব্বু, ঠিক আছে আমি গোসল করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত রে ইয়ামিন? আমি ফয়সাল মামারে ছাড়া একা গোসল করবো না, ও আমার বিপদে বন্ধু, ওনাকে ছাড়া কিভাবে হবে? ইয়ামিনের বাবা ফয়সালের দিকে তাকাতেই দেখেন ফয়সাল সুযোগ বুঝে দরজা দিয়ে দৌড় দিয়েছে। ওই ফয়সালের বাচ্চা কই যাস, দাঁড়া। ইয়ামিনের বাবা বালতি রেখেই ফয়সালের পিছু নিতেই ইয়ামিনও অন্য জানলা দিয়ে লাফ দিয়ে এক দৌড়ে হাওয়া হয়ে যায়। হায় রে, দুইটা শয়তান আমার বোকা বানায় পালাইলো। আজকে তোও একদিন কি আমার একদিন। ইয়ামিন দৌড়ে শহরের উত্তর দিকে আর ফয়সাল দক্ষিণ দিকে পালিয়েছে। ইয়ামিনের বাবা বুঝে গেলেন একা এদের ধরা সম্ভব না, তাই তিনি বাসায় গিয়ে সাম্বা আর তার মাকে বলে, এই শ্রাবণী, ইয়ামিনের মা, কোথায় তোমরা? আমার একটা বড় সাহায্য লাগবে, তাড়াতাড়ি আহো। কি হয়েছে দুলা ভাই? কার এত বড় সাহস আপনাকে বিরক্ত করে? শুধু নামটা বলেন, তারে আজকে গলি যত কুকুর আছে তার পিছনে লাগাই দিমু। আরে অন্য কেউ না, আমাকে ঘরে দুটো শয়তান আছে না, ইয়ামিন আর ফয়সাল, গোসলের নাম শুনে পালাইছে। এখন তোমগো কাজ হইলো যেমনে পারো ওই দুইটারে আমার সামনে ধইরা আনো। তোমাকে দুইজনে 1000 করে 2000 টাকা দিব আমি। আরে ইয়ামিনের আব্বু, তুমি চিন্তা করো না, আমরা থাকতে তুমি ভাবতেছো কেন? আই চল সাম্বা, আজকে অপারেশন গোসল সফল করতে হইব। ওরা দুইটা মিলা ঘরটারে নর্দমা বানায় ফেলছে।
আর তাদের তিনজনের একটা বাহিনী তৈরি হয়। তারা পুরো শহর চিরুনি অভিযানে নামে। এইদিকে ইয়ামিন একবারের পিছনে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। ঝোপের আড়াল থেকে ইয়ামিনের শুধু মাথা দেখা যাচ্ছে। সে ভাবছে এখানে তাকে কেউ খুঁজে পাবে না। আব্বু জীবনও আমাকে এভাবে খুঁজে পাবে না। আমি তো প্রায় অদৃশ্য হয়ে গেছি এই ঝোপের আড়ালে, কিন্তু এই ঝোপের আড়ালে কি একটা সুরসুরি লাগতেছে। অন্যদিকে ফয়সাল আরো এক কাঠি সরেস। সে একটা গাছের পাতার আড়ালে লুকিয়ে আছে। তার পরিকল্পনা ছিল কেউ তাকে খুঁজে পাবে না। আর ওই গাছটা ছিল পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাকা পেয়ারা দেখে তার লোভ সামলাতে পারছে না। কি সুন্দর পেয়ারা, একটা খাইয়া লই, কেউ তো আর দেখতেছে না। ফয়সাল যেই না পেয়ারায় কামড় বসিয়েছে, ঠিক সেই মুহূর্তে গাছের নিচ দিয়ে যাচ্ছিল সাম্বা আর সাথে ইয়ামিনেরও মা। আরে এই অসময় পেয়ারা গাছে কে রে? ওই কে তুই? নাম নিচে। ফয়সাল ধরা পড়ে যায়। ইয়ামিনের মা আর শ্রাবণী মিলে ফয়সালকে ধরে। শ্রাবণী, ছাইরা দে ভাই আমারে, আমি একটা পেয়ারা খাইতে আইছিলাম শুধু। আই চুপ থাক ফয়সাল, দুলাভাইয়ের হুকুম আছে, তোরে গোসল করানো হইব। চল এখনই, এখন শুধু ইয়ামিনকে ধরতে পারলেই হয়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে খুব জোরে কাঁদের শব্দ ভেসে আসে। পাইছি, ওই তো আমার শয়তান পোলা ঝোপের মধ্যে লুকে আছে। সবাই মিলে ঝোপের আড়ালটা ঘিরে ফেলে। ইয়ামিনের পা ধরে টেনে হিসড়ে বের করে আনে। ইয়ামিনের সারা গায়ে ময়লা লেগে আছে। আব্বু আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার পেটে মোচড় দিছিল, আমি কি করবো, আমারে মাফ করে দাও। কিন্তু কে শুনে কার কথা? ইয়ামিন আর ফয়সাল যুদ্ধবন্দির মতন ধরে নিয়ে যাওয়া হয় তাদের বাড়ির দিকে। তাদের বাড়ির উঠানে বড় নীল রঙের পাতিলা রাখা আছে। ইয়ামিন আর ফয়সালকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। আব্বু তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমি তোমার একমাত্র ছেলে ইয়ামিন, আমার উপরে একটু দয়া করো, আমি তোমার বংশের বাতি সামনে এগিয়ে নিয়ে যাব। ওর মতো পোলা থাকার চেয়ে না থাকা ভালো। চুপ করে বসে থাক। দুলা ভাই, আমার আব্বা আম্মা জানলে আমার নামে মামলা করে দিব, এটা মানবাধিকার লঙ্ঘন হইতেছে। তোর বাপ মার আমি পরে দেখতেছি, তোর লগে থাইকা আমার এই কচি পোলাটা নষ্ট হয়ে যাইতেছে। এই শ্রাবণী যা, কল থেকে একদম ঠান্ডা পানি বালতিতে বইরে লইয়া। শ্রাবণী বালতি ভর্তি করে ঠান্ডা পানি নিয়ে আসে। পানি দেখে ইয়ামিন আর ফয়সালের আত্মা শুকিয়ে যায়। আব্বু ভেবে নাও, ফাইনাল অফার, আমি গোসল করবো, কিন্তু আমার গরম পানি লাগবে, আর আমার লাক্স সাবান আইনা দিতে হবে। কি গরম পানি আর লাক্স সাবান? দাঁড়া, তোর লাক্স সাবান আমি বাইর করতেছি। এই আমিনুর মা, আমার ঘর থেকে হুইল সাবানটা আর কাপড় কাচার ব্রাশটা লই আসো। এই কথা শুনে ইয়ামিন আর ফয়সালের চোখ কপালে উঠে। দুলা ভাই, হুইল সাবান দিয়ে মানুষ গোসল করে নাকি? আমার চামড়া উঠে যাবে না? আব্বু প্লিজ, আমি তোমার সব কথা শুনবো, তাও আমার উপরে নির্যাতন কইরো না। আর কোনো কথা না, তোর চামড়া যেই পরিমাণ ময়লা জমছে তাতে লাক্স সাবানে কিছুই হইব না। এই কাপড় কাচার পচা সাবান দিয়ে তোরে গোসল করাইতে হইব। সিদ্ধান্ত নে, কে আগে গোসল করবি? আব্বু ফয়সাল আমার মামা, ওনার সম্মান আগে, তাই আগে ওনাকে গোসল করাও। দুলা ভাই, ইয়ামিন আপনার পোলা, ওর অধিকার আগে, আগে ওরে গোসল করা। এই চুপ, দুইটারে এক লগে গোসল করামু। থাক। একটু পরেই চূড়ান্ত নাটকতার সৃষ্টি হয়। ইয়ামিন আর ফয়সাল সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করছে। আমারে ছাড়ো, আমি গোসল করবো না। ওরে বাবারে কি ঠান্ডা পানি। বাঁচাও বাঁচাও, এই শহরে কি কোনো মানুষ নাই? আমাকে বাঁচাও। কিন্তু ইয়ামিনের আব্বা জেদের কাছে তাদের সব প্রতিরোধ ব্যর্থ হয়। প্রথমে দুজনের মাথায় মগ দিয়ে পানি ঢালা হয়। পানি গায়ে পড়তেই তারা এমন ভাবে চিৎকার করে ওঠে যেন তাদের গায়ে কেউ গরম তেল ঢেলে দিয়েছে। ও বাবা গো, মইরা গেলাম গো। ইয়ামিনের মা, ধরো গো, ভালো করে ধরো। শ্রাবণী, হুইল সাবানটা লাগাতো, ডলে ডলে ময়লা তোল। সাম্বা কাপড় কাচার ব্রাশ দিয়ে ফয়সালের পিঠে ঘষা দিতেই সে লাফিয়ে ওঠে। আমার চামড়া উঠে গেল গো। দুলা ভাই, আপনি মানুষ না, আপনি কষাই। ইয়ামিন এই সুযোগে পালানোর চেষ্টা করে, কিন্তু পা পিছলে সে নিচে পড়ে যায় আর সারা গায়ে কাদা মেখে যায়। আমার কি দোষ ছিল? আমি তো শুধু শান্তিতে থাকতে চাইছিলাম। হ্যাঁ, শান্তিতে না, শরীরে এক মন ময়লা নিয়া তুমি শান্তিতে থাকো। দাঁড়াও, তোমার শান্তি আমি বাইর করতেছি। শান্তির মায় মরে গেছে, বুঝছো? এবার আর কোনো দয়া মায়া না, ইয়ামিনের আব্বা নিজেই এসে এক বালতি পানি ইয়ামিন আর ফয়সালের মাথায় ঢেলে দেয়। ঝপাত করে একটা শব্দ হয়। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারা দুজন ঠান্ডা পানি হঠাৎ তাদের গায়ে পড়ায় নিঃশ্বাস একদমের জন্য বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর তারা ঠান্ডায় কাঁপতে থাকে।
আম্মু তুমি আমাকে মেরে ফেললে, তুমি আজকে থেকে আমার আব্বু না, তুমি একজন কসাই। আমি আর বাসুম না, আমার সব ঠান্ডা লেগে গেছে। এই সাবান ডল তো ভালো করে ডল, 21 দিনের ময়লা একদিনে তুলবো আজকে। অবশেষে প্রায় আধা ঘন্টা অত্যাচারের পর তাদের গোসল শেষ হয়। গোসল শেষে ইয়ামিন আর ফয়সাল কাঁপতে কাঁপতে তাদের নিজের ঘরে ফিরে। তাদের দুজনকে দুটো বড় তৌলে দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। তারা উঠানে আগুন পোহাচ্ছে আর থরথর করে কাঁপছে। নে দুধ খা, শরীর গরম হইব। ইয়ামিন আর ফয়সাল চুপচাপ গরম গরম দুধ খেতে থাকে। তাদের মুখে কোনো কথা নেই, তারা পরাজিত সৈনিকের মতন বসে আছে। এখন কেমন লাগতেছে রে ইয়ামিন? শরীরটা হালকা লাগতেছে না? গোসল না করতে করতে তো শরীরটা কষা বানায় আলাইছস তোরা। ইয়ামিন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে কিছু বলতে গেলেই ঠান্ডায় সে কথা বলতে পারে না। হঠাৎ ইয়ামিন একটা বিকট শব্দে হাঁচি দেয়। হেচ্ছু। আমারও নাক দিয়ে পানি পড়তেছে দুলাভাই। দেখছস শরীরের ভেতরের যে ময়লা আছে তোর, ওইটাও হাঁচির মাধ্যমে বাইরে যাইতেছে। তোরা যদি সপ্তাহে একদিনও গোসল করতি তাহলে আর এমন হইতো না। ইয়ামিন আর ফয়সাল একে অপরের দিকে তাকায়। তারা হয়তোবা পরিষ্কার হয়েছে, কিন্তু তাদের গোসল বিদ্রোহের এখানেই সমাপ্তি ঘটেনি। তারা মনে মনে প্রতিজ্ঞা করে এই প্রতিশোধ তারা নিবেই। কিভাবে সেটা সময় বলে দিবে। আর সেটা যদি দেখতে চাও তাহলে পরের পর্ব তোমাদের দেখতে হবে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক দিতে ভুলবা না কিন্তু।